হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে এলপি এবং টেকনিশিয়ানের প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল, আছে তার পরবর্তী ক্লাস নাম্বার 13, যেখানে আমরা 17/8/2018 ফার্স্ট শিফটে আসা অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 12টি ক্লাস হয়ে গেছে এলপি এবং টেকনিশিয়ানকে টার্গেট করে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি, ফেসবুক পেজ জবসকে একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। প্রথম দেখো আজকের অঙ্ক কি রয়েছে, যে 60-এর 15% হলো ড্যাশের 45%। তাহলে এটাকে কি করতে বলেছে, যে ধরে নিতে পারো তুমি এটাকে 2-3 রকম ভাবে করতে পারো। অপশন টেস্ট করতে পারো, ঠিক আছে, বা এখানে 60-এর 15% ফার্স্টে বার করতে পারো, যে 60-এর 15% হচ্ছে 60 ইন্টু 15/100 সমান হচ্ছে 900/10, মানে হচ্ছে 100, তাই 9 হচ্ছে 45%। তুমি সেখানে ধরতে পারো যে এক্স এর 45% হচ্ছে 9। তাহলে এক্স সমান হচ্ছে 9 গুণিত 100/45। এখানে কাটবে 5 দিয়ে, এখানে কাটবে 20 দিয়ে, বা এক্স সমান পারবে 20। এটাকে একটা করতে পারো এরকম মেথডে। দ্বিতীয়ত তুমি এখানে ডিরেক্টলি বলে দিয়েছে এক্স এর 15% যেটা, সেটা বার করার পর 9, সেটা হচ্ছে 45%। আর তাহলে এক্স এখানে যে ভ্যালুটা আসবে সেটা হবে 100%। তাই 45% যদি 9 হয়, তাহলে 100%টা কত হবে? তাহলে 45টা কত দিয়ে 5 গুণ হয়েছিল, 9টা 5 গুণ হয়েছিল, ইন্টু 5। তাহলে একে 5 দিয়ে ভাগ করতে হবে, বা এখানে বলতে পারো 45কে 5 দিয়ে ভাগ করে 9 এসছে, তাহলে 100কে 5 দিয়ে ভাগ করে দেবে, 20 চলে আসবে। সো অপশন এখানে চলে আসবে আনসার 20। সো অপশন রয়েছে এ তে সঠিক উত্তর, যে 60-এর 15% হচ্ছে 20-র 45%-এর সমান। বা আরো একটা মেথড করতে পারো, এখানে 60-এর বলেছে 15%, এখানে 15% বলেছে, এখানে 45% বলেছে, কত গুণ হয়েছে? 3 গুণ হয়েছে না। 15 থেকে 45 করতে গেলে 3 গুণ করতে হয়েছে। তাহলে দেখো পার্সেন্টেজ যদি বেশি হয়ে যায়, তাহলে সংখ্যাটা ছোট হয়ে যায়, তাহলে এখানে যে সংখ্যাটা দিয়েছে 60, তাকে 3 দিয়ে ভাগ করে দেবে, তাহলেও চলে আসবে অ্যান্সার 20। 3টে মেথড বলে দিলাম, যেটাতে তোমার মন সেটাতে তোমরা করতে পারো। নেক্সট বলছে, যে ত্রিভুজের কোণাগুলি হলো 2, 4, -3, -1 এবং 5 and 3, তাদের ক্ষেত্রফল কত হবে? তার ক্ষেত্রফল কত হবে? অর্থাৎ একটা ত্রিভুজের কোণ বা শীর্ষবিন্দু যেগুলো রয়েছে, সেই শীর্ষবিন্দুর মান এখানে দিয়ে দিয়েছে, সেই মানগুলোর ভিত্তিতে তার ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। এখানে যে মান দিয়েছে, তাহলে এটাকে যদি x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2, আর এটা হচ্ছে x3, এটা হচ্ছে y3। সেরকম ক্ষেত্রে আমাদের যে এরিয়ার ফর্মুলা, সেই ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে x1 ইন্টু y3 মাইনাস y2 মাইনাস y3, y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2 বাই 2। এটা তো এবার এখানে মান বসিয়ে দেবে। x1 এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 ইন্টু y2 এর ভ্যালু হচ্ছে -1, তাহলে -1, y3 মান হচ্ছে 3, মানে -3, প্লাস এভাবে যদি আমি মানগুলো কন্টিনিউ বসাতে থাকি, x2 এর মান হচ্ছে -3, তাহলে -3 ইন্টু y3 হচ্ছে 3, -4, নেক্সট আসছে +5 ইন্টু 4 + 1 বাই 2। এখান থেকে পাচ্ছি 4, 4 দিয়ে পাচ্ছি -8, এখান থেকে পাচ্ছি -3, এখান থেকে পাচ্ছি -1, -1 -3 গুণ করলে +3, আর 5 5 25, +25 বাই 2। এখান থেকে পাচ্ছি 20/2 সমান হচ্ছে 10 স্কোয়ার বা বর্গ একক বা স্কোয়ার ইউনিট। সো অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর, যে যদি কোনো একটি ত্রিভুজের কোণাগুলি 2, 4, -3, -1 এবং 5 এবং 3 হয়, তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে 10 বর্গ একক। নেক্সট রয়েছে এক্স 94টি প্রশ্নে চেষ্টা করে 141 মার্কস পেয়েছে। যদি প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 মার্কস দেওয়া হয় এবং প্রত্যেক ভুল উত্তরের জন্য 1 মার্কস কাটা হয়, তাহলে এক্স দ্বারা ভুল উত্তর দেওয়া প্রশ্নের সংখ্যা কত? তাহলে সে মোট 94টি মার্কস অ্যাটেন্ড করেছে, এবং সেই অ্যাটেম্পটেড কোয়েশ্চেনের মধ্যে যেগুলো সঠিক করেছে তার জন্য সে পেয়েছে 4 মার্কস করে, আর যেগুলো সে ভুল করেছে তার জন্য তা কাটা গেছে 1 করে।
তাই যদি সে এক্স বা এটি প্রশ্ন অ্যান্সার করে থাকে সঠিক, তাহলে সে এ প্রশ্নের জন্য মান পেয়েছে a × 4 মার্কস। আর তাহলে সে ভুল কটি করেছে, যদি ভুল করেছে দেখো, তাহলে সে 94 - 80 কোশ্চেন, তার জন্য তার কাটা গেছে 1 মার্কস, তাহলে × 1। তাই তো তুমি এখানে ভুল তো ধরে নিতে পারতে, তাতেও কোনো সমস্যা হতো না, একবারে তাহলে পেয়ে যেতে অ্যান্সার এখানে। হ্যাঁ, সেটাকেই করা হোক। তার যদি সে ভুল করেছে, তাহলে ভুলের জন্য তার নাম্বার কাটা গেছে ধরি যে 80 কোশ্চেন সে ভুল করেছে, তাহলে তার a × 1 মানে হচ্ছে এ নাম্বার কাটা গেছে। আর সে পেয়েছে তাহলে কতগুলি কোশ্চেন অ্যাটেন্ড করতে, মানে সঠিক লিখেছে কতগুলি, 94 - a। তাহলে এই এতগুলি কোশ্চেনের জন্য সে নাম্বার কত পেয়েছে, 4 × এত, সেই জন্য সে নাম্বার পেয়েছে কত, 94কে 4 দিয়ে গুণ, 4 × 9 = 36, আর 16 360 376 -4। তাহলে এই নাম্বারটা থেকে এই নাম্বারটা বিয়োগ বাদ গেছে, তা নিয়ে তো সে মোট নাম্বার পেয়েছে, মোট নাম্বার এখানে পেয়েছে 141। তো সেটা আমি বসিয়ে দেবো তাহলে। তাহলে 376 - 4a - a সমান হচ্ছে 141। এখান থেকে পাচ্ছি -5a সমান 141 - 376, যেখান থেকে আমি বিয়োগ করলে কত পাচ্ছি, 235 এখানে -5a, এখানে মাইনাস মাইনাস কেটে যাবে, a = হবে 235/5, ভাগ করলে পাচ্ছি 2 5 4 20, 5 7 35 মানে 47। তাহলে সে 47টি প্রশ্নের উত্তর ভুল করেছিল, অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, যদি x² + kx + k = 0 এর কোনো সমাধান না থাকে, তাহলে k এর মান কত হবে? দেখো, এইরকম অনেকগুলি শর্ত আমরা পড়েছিলাম যে যদি এর দুটোই বীজই সমান হয়, দুটি বীজ অসমান হয়, কাল্পনিক হয়, কোনো সমাধান না থাকে, তাহলে কি হয়? যদি এখানে কোনো সমাধান না থাকে, সেই ক্ষেত্রে কি হয়, b² - 4ac লেস দ্যান 0 হয়। ঠিক আছে, এর ভ্যালু লেস দ্যান 0 হয়। তো সেটা যদি হয় তাহলে কি হবে? তাহলে এখান থেকে b² কি হবে, b হচ্ছে k², এখান থেকে আমি কি পাচ্ছি, -4 × a তো 1, c হচ্ছে k লেস দ্যান 0, বা এখান থেকে k² - 4k লেস দ্যান 0, বা এখান থেকে k কমন নিলে k - 4 দেন 0। তাহলে প্রথমে আমি পাচ্ছি কি, যে k × এটা রয়েছে, তাহলে k যদি হয়, তাহলে দেখো এখান থেকে আমি k কে যদি 0 করে দাও, তাহলে k - 4 0, বা k তোমার লেস দ্যান 4, k এর ভ্যালু লেস দ্যান 4 যদি হয় এবং তা যদি 0 থেকে নিচেতে যেতে চাই, তাহলে দেখো 0 থেকে বেশি তো k এর মান হতে হবে, তাই না? তাহলে এখান থেকে k এর মান যেটা আমি পাবো, সেটাকে আমি বলতে পারবো যে k is greater than 0, 0 is লেস দ্যান k, বা k এর থেকে ছোট হচ্ছে এটা। তাহলে এখানে কি হবে, যে 4 এর থেকে ছোট হচ্ছে k, আবার k এর থেকে ছোট হচ্ছে 0, তাহলে অপশন এ যেটা রয়েছে সেটার হবে সঠিক উত্তর, যে k এর মান 0 থেকে 4 এর মধ্যে ভ্যারি করবে। এখানে k² - 4k is লেস দ্যান 0, নাকি শুধু k। ওকে, নেক্সট রয়েছে, একটি পাইপ 2 ঘন্টায় একটি চৌবাচ্চায় জল ভরতে পারে। পাইপটিতে একটি ছিদ্র থাকায় চৌবাচ্চাটিতে জল ভরতে 2.2 ঘন্টা সময় লেগে যায়। ছিদ্রটি দিয়ে চৌবাচ্চাটির সমস্ত জল বেরিয়ে যেতে লাগবে সময় কত? তাহলে এখানে কি বলছে, 2 ঘন্টায় সে সমস্ত জল ভরে দেয়, ঠিক আছে, বা চৌবাচ্চাটি পূর্ণ করতে পারে, কিন্তু ছিদ্র থাকার জন্য তার সময় লাগছে 2.2 ঘন্টা। তাহলে বেশি সময় কতটা লাগছে, 2.2 থেকে 2 বিয়োগ করে দেবে, তাহলে 2 ঘন্টা বেশি সময় লাগছে। তাই 2 ঘন্টা যদি বেশি সময় লাগে, কেন লাগছে? কারণ একটি ছিদ্র আছে। তাহলে আমরা বলতে পারি যে সেই 2.2 ঘন্টাতে সে যতটা জল ভর্তি করছে, ছিদ্র দিয়ে 2.2 ঘন্টাতে সেই জলটা বেরিয়ে যাচ্ছে। তাই 2/3 ঘন্টাতে সে ভর্তি কতটা করছে, যে 2 ঘন্টায় করতে পারে 1 অংশ, সে 2/3 ঘন্টায় কতটা করবে? তাহলে 2/3টা কম, তাহলে 2/3 ওপরে চলে যাবে, 2/3/2 × 1, বা 2/3 × 1/2, যেখানে দেখা হবে 1/3 অংশ। তাহলে তার 1/3 অংশ জল সে এক্সট্রা ভরছে, কারণ 2.2 ঘন্টায় ছিদ্র দিয়ে তাহলে এই পরিমাণ জলটাই বেরিয়ে যাচ্ছে।
তাহলে এবার আমি করে দেবো 2 পূর্ণ 2 এর 3 মানে 2 3 6 2 8/3, তাহলে 8/3 ঘন্টায় ওই ছিদ্রটা দিয়ে 1/3 পরিমাণ জল বেরিয়ে চলে যায়, তাহলে 1 অংশ জল বেরোতে সময় কত লাগবে? 1 অংশটা বেশি, তাহলে বেশি সময় লাগবে, তাহলে 1/1/3 ইন্টু 8/3, বা আমি এটা করতে পারি 1 ইন্টু 3 ইন্টু 8/3, 3 3 কেটে যাবে সমান 8 ঘন্টা। অতএব ওই ছিদ্রটি দিয়ে সমস্ত জল বেরোতে সময় লেগে যাবে 8 ঘন্টা। বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট দিয়েছে 576 বর্গমূল কত? এটা তো বলতেও হবে না, জানতে হবে না, কারণ আমি তোমাদেরকে বারবার বলে দিয়েছি 1 থেকে মিনিমাম 50 পর্যন্ত বা 40 পর্যন্ত বর্গ যেন মাথায় থাকে বা মুখস্থ থাকে বলতে পারো। তো 576 এর বর্গমূল হচ্ছে 26 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। যদি এক্সাক্ট ওটা মনে করতে না পারো, বিশেষ করে যেগুলো খুব বেশি ব্যবহার হয় সেগুলোকে মনে রাখবে, যেমন 25, তাহলে দেখবে তার ধারে কাছে না, তার মনে থাকবে এগুলো, যে 25 হচ্ছে 625, তাহলে এই যদি বর্গ সংখ্যা হয় তাহলে এর পরের বর্গ সংখ্যা এটা হবে অবশ্যই, তাহলে 25 পরের সংখ্যা 26। এইভাবেও তুমি বেশ কিছু করে আসতে পারবে যদি সবকে মনে না রাখতে পারো, যেগুলো মেন সেগুলোকে একটু মনে রেখো, যেগুলো বেশি ব্যবহার হয়। নেক্সট দিয়েছে sin 30/1 + cos 30 + 1 + cos 30 / sin 30। এখানে যদি কোনো গন্ডগোল বা সম্পর্ক তুমি না বুঝে থাকো বা না জেনে থাকো, তাহলে কি করবে, সিম্পল মান বসিয়ে করে দেবে, এবং আমি সেইভাবেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। sin 30 ভ্যালু হচ্ছে 1/2 বাই 1 + √3/2, যেটা হচ্ছে cos 30 মান, প্লাস 1 + √3/2 বাই 1/2। ওকে, এটাই করে দেবে। এবার এখান থেকে কি পাচ্ছ, এটাকে 1/2 ওপরে রেখে নিচেতে দেখো, যদি আমি 1 + 3/2 কে করি তাহলে 2 + √3/2 পাচ্ছ, প্লাস এখানেও তাই 2 + √3/2 বাই 1/2 থাকছে, তাহলে এখান থেকে পাচ্ছ 1/2 ইন্টু 2/2 + √3, প্লাস এখানে পাচ্ছ 2 + √3/2 ইন্টু 2/1। এখানেও 2 2 কাটবে, এখানেও 2 2 কাটবে, এখানে পড়ে থাকছে 1/2 + √3, প্লাস এখানে পড়ে থাকছে 2 + √3। এটাকে যদি যোগ করে দিই তাহলে সিম্পল থাকছে 1 + 2 + √3 এর হোল স্কোয়ার বাই 2 + √3। 2 + √3 যদি হোল স্কোয়ার করি তাহলে 1 + 2 স্কোয়ার মানে হচ্ছে 4, প্লাস 2 × 2 × √3 প্লাস √3 স্কোয়ার মানে হচ্ছে 3 বাই 2 + √3। এখান থেকে আমি কি পাবো, এখান থেকে আমি পাবো 4 আর 1 5, 5 আর 3 8, 8 + 4 √3 বাই 2 + √3। ওপরের থেকে 4 কমন নিয়ে নেবে, কমন নিলে পেয়ে যাবে 2 + √3 বাই 2 + √3। এটা কেটে যাবে, পড়ে থাকবে 4। অপশন নাম্বার বি তে রয়েছে অ্যান্সার। করতে একটু সময় যাবে, কিন্তু ফার্স্ট হ্যান্ড হলে তুমি খুব তাড়াতাড়ি দ্রুত করতে পারবে, এবং মাঝে কিছু স্টেপকে জাম্পও করতে পারবে, যেটা আমাকে এখানে দেখানোর জন্য আমি করতে পারলাম না। ওকে, নয়তো sin² θ + cos² θ = 1 ফর্মুলা ধরে তুমি করতে পারো, সেই হিসাবে এটাকে একটু নিয়ে আসতে পারবে। নেক্সট রয়েছে, কতদিনে বার্ষিক 8% সরল সুদে ষান্মাসিক চক্রবৃদ্ধিতে 4,400 টাকাটা বেড়ে 4,576 টাকা হয়ে যাবে। তাহলে 8% ষান্মাসিক সুদে বলেছে, তার ষান্মাসিক মানে 6 মাস অন্তর যেহেতু সুদ প্রদান করছে, তাহলে সেটি অর্ধেক হয়ে যায়, মানে 8/2 হয়ে যাবে, 4% হয়ে যাবে। তাহলে আমি বলতে পারবো এখান থেকে যে 4,400 ইন্টু 1 + 4/100 টু দি পাওয়ার n, এখানে n হচ্ছে কি 6 মাস অন্তরকে বোঝাচ্ছে, বছর নয় কিন্তু। তাহলে বছর যদি বেরোয় আমার এখানে, তাকে আবার আমাকে 6 মাস দিয়ে ভাগ করে আমাকে বার করে নিতে হবে, মানে হাফ করে নিতে হবে, ঠিক আছে। তাহলে সমান 4,576। তাহলে এখান থেকে করতে পারছি 1 + 1/25 টু দি পাওয়ার n সমান 4,576/4,400। এখানে এটাকে কাটাকাটি তুমি করতে পারবে, দেখো প্রথমে 11 দিয়ে কেটে দাও, 4 11 44, 11 1 11, ঠিক করলাম, 44, 1 7, 11 1 11, 6 11 6, হ্যাঁ, এখানে তোমার 400, ঠিক। এখানে তুমি 4 দিয়ে কেটে দাও, 4 দিয়ে 104, এখানে 100, একে আবার 4 দিয়ে কেটে দাও 26, এখানে থাকছে 25। তাহলে এখানে কি থাকছে, এখানে কি থাকছে 26/25 টু দি পাওয়ার n সমান 26/25। একে তো আমি টু দি পাওয়ার 1 আমি লিখতেই পারি, তাহলে n = 1। তাহলে n কি, এখানে 6 মাসকে ডিনোট করছে, 1 বছর নয় কিন্তু। তাহলে n = 1 যদি আসে, সমান আমি বলতে পারি 6 মাস বা 6 মাস। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। কেন 6 মাস, কারণ এখানে ষান্মাসিক আছে,
যদি এখানে বার্ষিক থাকতো তাহলে n ইকুয়াল টু 1 ইয়ার হতো, কিন্তু এখানে ষান্মাসিক হারে, সেই জন্য আমি সুদকে দেখো অর্ধেক করে নিয়েছি, সেই জন্য n এর ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে ষান্মাসিক হারেই আসবে, এবং সেটা 6 মাসকে 1 বা একবার যখন সুদ প্রদান করছে যত সার্কেল, সেই সার্কেলকে আমরা কাউন্ট করি n দিয়ে। তো এখানে 6 মাস পর পর সুদ যেহেতু প্রদান করছে, তাহলে n ফর 6 মান্থ আসবে। নেক্সট হচ্ছে নিম্নলিখিতটি সমাধান করুন। 36 মাইনাস এই একটা সমীকরণ দিয়ে দিয়েছে সহজ। তো এখানে কি করবে, সবার প্রথম ফার্স্ট ব্র্যাকেট, যেখানে বদমাস রুলস ওয়াইজ এই ভাগটা সবার আগে হবে, যেখানে হবে 2 2 গুণিত 2, যে গুণটা আগে হবে, তারপর হবে 4, 15 থেকে 4 বিয়োগ যাবে হবে 11, তাহলে এখান থেকে 10 থেকে 14 থেকে 11 বিয়োগ যাবে, যাবে 3, 15 18 থেকে 3 বাদ যাবে, হয়ে যাবে 15, 36 থেকে 15 বিয়োগ যাবে, হয়ে যাবে 21। তাহলে 21 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এ কোন একটি কাজ 16 জন লোকে, আচ্ছা, কোন একটি কাজ 16 জন লোক 8 দিনে 12 ঘন্টা কাজ করে শেষ করতে পারে। অপর একটি কাজ যা প্রথম কাজের 3 গুণ, তা 24 দিনে দৈনিক 8 ঘন্টা কাজ করে কাজের সময় হলে কত লোক নিয়োগ করতে হবে। তাহলে এখানে 16 জন লোকের 8 দিন সময় লাগে 12 ঘন্টা করে কাজ করে একটা কাজ শেষ করতে, তাহলে তার 3 গুণ যদি কাজ হয় এবং লোক আর সময় যদি একই থাকে, তাহলে দেখো 8-এর বদলে এখানে 3 গুণ মানে 24 দিন সময় লাগবে। তো সেইটা আমি নিয়ে নেবো। এখানে দেখো যেহেতু 24 দিনের কথা আছে, আমি এখানে গুণ দেখবো কোনটাকে 3 গুণ করলে 24 চলে আসছে, কোনটাকে না, মানে দিনটাকে। দেখো এখানে যেহেতু 24 হয়ে যাচ্ছে, তাহলে আমি লিখে দেবো যে সেই 3 গুণ কাজ যেটা 16 জন লোকের 24 দিন সময় লাগবে 12 ঘন্টা করে কাজ করলে। তাহলে আমাকে এখানে কতক্ষণ করছি, 8 ঘন্টা করে কাজ করছি, 24 দিনই আমাকে টাইম দিয়েছে, তাহলে লোক সংখ্যা আমার কত সেটা বার করতে হবে। তাহলে এখানে এটা তো দুটোই ইকুয়াল, এটা আমার ধরা না ধরা একই ব্যাপার। তাহলে যেহেতু আমি সময় কমিয়ে দিয়েছি কাজ করার, অর্থাৎ ওয়ার্কিং আওয়ার আমি কমিয়ে দিয়েছি, 8 ঘন্টা করে দিয়েছি 12 ঘন্টার পরিবর্তে, তাহলে আমার লোকজন বেশি লাগবে। বেশি লাগলে বড়টা চলে যাবে উপরেও, 12/8 ইন্টু 16, 8 2 16, 2 12 24 জন, তাহলে আমার লোক লাগবে 24 জন। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে, এই অঙ্কটা একটু ভালো করে পড়বে, যে দুটো পাইপ এ এবং বি একটা খালি চৌবাচ্চা যথাক্রমে 18 এবং 27 ঘন্টায় ভর্তি করতে পারে। পাইপ সি গোটা চৌবাচ্চাটা 45 ঘন্টায় খালি করে দিতে পারে। প্রথমে চৌবাচ্চাটা যখন খালি ছিল, পাইপ এ এবং পাইপ সি চালু করা হয়। কয়েক ঘন্টা পর পাইপ এ বন্ধ করে সঙ্গে সঙ্গে পাইপ বি চালু করা হলো। সব মিলিয়ে চৌবাচ্চাটা ভরতে 55 ঘন্টা সময় লেগেছিল। কত ঘন্টার জন্য পাইপ বি খোলা ছিল? ভালো করে একটু পড়ে নাও পজ করে, তারপর দেখো অঙ্কটা আমরা কিভাবে করতে পারি, বা নিজে ফার্স্ট একটু চেষ্টা করতে পারো। এখানে কি বলছে, যে এ 18 ঘন্টায় খালি চৌবাচ্চাটি ভরে দিতে পারে, বি যে 27 ঘন্টায় ভরে দিতে পারে, অন্যদিকে সি যে 45 ঘন্টায় খালি করে দিতে পারে। তাহলে এরা করছে ভর্তি, প্লাস দিয়ে রাখলাম, এ করছে খালি, মাইনাস দিয়ে রাখলাম। এদের এলসিএম করে আমি টোটাল ক্যাপাসিটি বার করে নেব ট্যাঙ্কটির বা চৌবাচ্চাটির। যদি আমি করি তাহলে এদের আসবে 270 এলসিএম, লসাগু আসবে। 9 দিয়ে 3টে ভাগ যাবে, 9 2 18, 9 3 27, 9 5 45, তাহলে 9 গুণিত 2 গুণিত 3 গুণিত 5 হবে আমাদের লসাগু, যেটা হবে 270। তাহলে এখান থেকে আমি পাচ্ছি যে এ প্রতি ঘন্টায় কাজ করছে 270কে 18 দিয়ে ভাগ করলে 15, ঠিক আছে, প্লাস 15 করছে। বি কত করছে, 10 প্লাস 10 করছে। আর সি কত করছে, 45 দিয়ে ভাগ করলে -6 করছে। তো কি করছি এবার, টোটাল আমার কাজের সময় লেগেছে কত, 55 ঘন্টা, যেখানে কত প্রথমে এ আর সি কাজ করছিল। তাহলে ধরে নিলাম যে এ আর সি x ঘন্টা কাজ করে, ঠিক আছে। তাহলে এ আর সি কাজ কতটা করছে, এ আর সি যখন একসাথে কাজ করছে, এ +15 করছে, সি -6 করছে, তাহলে এরা দুজন মিলে কাজ করছে আলটিমেটলি 9 ইউনিট। তাহলে 9 ইউনিট ধরে যদি x ঘন্টা করে, তাহলে x ঘন্টায় করে কত, x ঘন্টায় করে 9x ইউনিট। তাহলে এরা যদি না x ঘন্টা করে 9x ইউনিট কাজ করে, মোট যদি সময় লাগে 55 ঘন্টা, তাহলে বি আর সি কাজ করেছিল কত, অবশ্যই 55 - x ঘন্টা। তাহলে বি আর সি কাজ করছে কত, বি আর সি যখন একসাথে কাজ করছে, বি করছে +10, সি করছে -6, মানে হচ্ছে 4 ইউনিট। তাহলে এই 55 - x ঘন্টায় কাজ করছে 4 × 55 - x, মানে হচ্ছে 220 - 4x একক বা ইউনিট। তাহলে মোট এরা কাজ করছে এত ইউনিট, আর এদিকে এ আর সি মিলে করছে এত ইউনিট, তাহলে মোট ইউনিটটা তো এই শর্তানুসারে এদের যোগফল সমান হয়ে যাবে।
অর্থাৎ 220 মাইনাস 4x প্লাস 5x সমান 270। এখান থেকে পাচ্ছ x সমান 270 থেকে 220 বাদ চলে যাবে, তাই না? 220 যদি বাদ চলে যায় তাহলে কত থাকবে? 50 পড়ে থাকবে। কি করলাম? 9x আছে না, এটা তাহলে 5x, তাহলে x সমান হবে 10। তাহলে x সমান 10 মানে প্রথমে a আর c 10 ঘন্টা কাজ করেছিল, তাহলে মোট যদি 55 ঘন্টা সময় লাগে তাহলে চেয়েছে আমাকে কি কতক্ষণ বি পাইপ খোলা ছিল, তাহলে মোট 55 থেকে 10 বাদ দিয়ে দেবে, তাহলে চলে আসবে 45 ঘন্টা, যেটা রয়েছে অপশন সি তে সঠিক উত্তর। আর তুমি যদি এখানে এ আর সি এর বদলে বি আর সি এর এক্স ঘন্টা ধরতে তাহলে ডিরেক্টলি আনসার চলে আসতো, কোনো সমস্যা হতো না। পরবর্তী অঙ্ক রয়েছে 2 এর 3-এর সাথে কত যোগ করলে 3-এর 2 প্রাপ্ত হবে। তাহলে যেটা প্রাপ্ত হবে সেখান থেকে যার সাথে যোগ করার কথা বলা হয়েছে সেটাকে বিয়োগ করে দেবো, তাহলে 3/2 বিয়োগ 2/3 করে দেবো সমান, এটা কি হবে? এলসিএম আসবে 6, তাহলে এখানে আসবে 3 3 9 বিয়োগ 2 2 4 মানে আসবে 5/6। তাহলে আমাকে কত করতে হবে? 2-এর 3-এর সাথে 5-এর 6 যোগ করতে হবে, তবে আমি 3-এর 2 পাবো। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার দেখো এই যে এইগুলোতে সময় কিন্তু দেবে না একদমই, হ্যাঁ, তো এইগুলো ওই জন্যই দেয় যাতে তোমাদের দেখবে একটা দুটো একটু লেন্দি অঙ্ক থাকবে যেগুলোতে তোমার একটু সময় বেশি লাগবে, তো সেই অঙ্কগুলোতে সময় বাঁচাতে বা বার করতে হবে এই ধরনের অঙ্কগুলো থেকে। তোমাদের আমি বারবার বলি, কোনো দিনই একটা সেটে যদি 25টা অঙ্ক থাকে 25টা অঙ্ককে তুমি 5 সেকেন্ডে বা 10 সেকেন্ডে করতে পারবে না, সে যে যতই বলে থাকুক, যত ট্রিক্সই তুমি শিখে থাকো না কেন। সেখানে কিছু অঙ্ক থাকবেই যাকে তোমাকে 5 মিনিট টাইমও দিতে হতে পারে, ঠিক সেরকম কিছু অঙ্ক থাকবে যার পিছনে 2 সেকেন্ড সময় যাবে ম্যাক্সিমাম। যেমন এখানে দেখো বলছে 435-এর সাথে কত ন্যূনতম কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা কি জানি 435-এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 441, এটা হচ্ছে 21-এর বর্গ, এইগুলো মনে রাখতে হবে। তাহলে এখান থেকে 435-কে আমি বিয়োগ করে দেবো, বিয়োগ করলে আমি পাবো 6, তাহলে আমাকে 435-এর সাথে ন্যূনতম 6 যোগ করলে সেটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অপশন ডি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, এটা দেখো একটু আলাদা ধরনের, সাধারণত খুব একটা বেশি সেটা আমি দেখিনি বা তোমরা হয়তো দেখবে না, যে পি হলো সেই ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যার থেকে বৃহত্তর প্রতিটি ধনাত্মক পূর্ণ সংখ্যা n কে দুটি যৌগিক সংখ্যার যোগ হিসেবে লেখা যেতে পারে, তাহলে পি এর মান কত? ঠিক আছে, এখানে পি হচ্ছে সেই ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা যার থেকে বৃহত্তর প্রতিটি ধনাত্মক পূর্ণ সংখ্যা n কে দুটি যৌগিক সংখ্যার যোগ হিসাবে লেখা যেতে পারে। তাহলে প্রথমে যদি আমি অপশন টেস্ট 6-কে দিয়ে করি, তাহলে 6-এর থেকে বড় একটা সংখ্যা নিয়ে নাও 7, 6 বা 4 থেকে বেশি বলেছে কারণ এখানে যার থেকে বৃহত্তর বলেছে 7, 7কে যদি আমি ভাঙি তাহলে পাবো 2 + 5 সমান 3 + 4 এরকম, বা আর কি পাচ্ছ 6 + 1। এখানে দেখো এখানে 2 5 দুটোই প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, এখানে 3 প্রাইম নাম্বার, এখানে এই দুটো যৌগিক তো নয় কারণ 1 যৌগিকও নয় মৌলিকও নয়, তাহলে এটাকে আমি করতে পারছি না, তাহলে 6 ইজ দ্য নয় আনসার। এবার যদি আমি 3 ধরি, 3-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 4, 4কে দেখো ভাঙতে পারি আমি 2 + 2 তে আর 3 + 1 এ, দুটোতেই দেখো দুটোই যৌগিক সংখ্যা আসছে না, একটা যৌগিক একটা মৌলিক বা একটা যৌগিক একটা জানি না। আচ্ছা, মানে এখানে দুটোই মৌলিক এসছে আর এখানে একটা জানি না একটা মৌলিক এসছে। এবার যদি আমি 10কে ধরি, 10-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 11, 11কে যদি ভাঙো তাহলে 3 + 8 পাবে, 2 + 9 পাবে, 5 + 6 পাবে, 7 + 4 পাবে, তাই তো? আর কি বাকি রইলো? 1 + 10 পাবে। এখানে দেখো কোথাও এমন কোনো জোড়া নেই যেই জোড়াটা দুটোই যৌগিক সংখ্যা, তাই না? দুটোই যৌগিক সংখ্যা দেখো কোনোটাতেই নেই, তাহলে এটাও আনসার হবে না, অর্থাৎ 10ও আনসার হবে না, সি 3ও আনসার হলো না। তাহলে এবার 11, 11 থেকে বড় 12, 12কে দেখো আমি প্রথমেই বলতে পারবো 4 + 8, যেখানে দুটোই পরপর যৌগিক সংখ্যার যোগফল হিসেবে আমি প্রকাশ করতে পারছি। তাহলে 11 হচ্ছে ক্ষুদ্রতম সেই সংখ্যা যার থেকে বৃহত্তর প্রতিটি ধনাত্মক সংখ্যা বা পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা n কে আমরা দুটি যৌগিক সংখ্যার আকারে বা হিসাবে লেখা যেতে পারে। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4টি সংখ্যা এ বি সি এবং ডি হলো এমন যে তাদের সামগ্রিক গড় হলো 16, এ এবং বি এর গড় 9.5, তাহলে সি এবং ডি এর গড় কত? তাহলে প্রথমে আমি সমস্তটা টোটাল বার করে নেব, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি কি হবে? তাদের গড় ইন্টু নাম্বার 4 মানে 64। এবার কি বলছে যে এ এবং বি এর গড় হচ্ছে 9.5, তাহলে এ প্লাস বি এর মান কত? তাহলে এ প্লাস বি হবে 9.5 ইন্টু 2 সমান হচ্ছে 19।
তাহলে 19 যদি হয় তাহলে সি প্লাস ডি এর মান কত হবে? সেটা দেখো 64 থেকে 19কে আমি বাদ দিয়ে দিতে পারি, তাহলে কত পাচ্ছি? 45। তাহলে সি প্লাস ডি যদি 45 হয় তাহলে এদের এভারেজ কত হবে? 45/2, যেটা হবে 22.5। অপশন নাম্বার 2 এ রয়েছে বা বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 6561 এর বর্গমূল কত? 6561 এর বর্গমূল কত? প্রথমে ইউনিট ডিজিট দেখে 1 দেখে বুঝতে পারছো যে এই অ্যান্সার হবে না, কারণ 7 সাথে 49 হয়, লাস্টে 9 থাকে, তো লাস্টে 9 থাকতে পারে অথবা 1 থাকতে পারে। এবার দেখো তার আগে যে সংখ্যাটা রয়েছে 65, প্রথম দুটি সংখ্যা 65 কার নিকটতম পূর্ণবর্গ সংখ্যা? যেটা হচ্ছে 8-এর, তাই তো? তাহলে এবার 8 হতে পারে, কিন্তু 8-এর যদি 9 হয় তাহলে সেটা দেখো 89টা 90-এর কাছাকাছি। 90-এর পূর্ণবর্গ কি হবে? এইটা। তাহলে 81 8100 সাথে 6561 অনেক পার্থক্য দেখো। অন্যদিকে এই 81 যে বর্গ সংখ্যা সেটা দেখো খুব ক্লোজ, তাই না? 80 বর্গ সংখ্যা হচ্ছে 64 বা 80 বর্গ হবে 6400। তার দেখো খুব ক্লোজ হচ্ছে এই 6561 বা 161 বেশি মাত্র। তাহলে আমরা বলতে পারি যে 81 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর, না জেনে বা না মুখস্থ করে। নেক্সট হচ্ছে কোনো বস্তুর বাজার মূল্য 170 এবং বিক্রয় মূল্য 130 টাকা হলে শতকরা হ্রাসের হার হবে কত? তাহলে এখানে এটা হচ্ছে মার্কেট প্রাইস বা এমপি, এটা হচ্ছে সেলিং প্রাইস বা এসপি। তাহলে এর ছাড় কত দিয়েছে সে? 170 টাকা থেকে 130 টাকা বিয়োগ, যেখান থেকে দেখতে পাচ্ছি আমি 40 টাকা ছাড় দিয়েছে। 40 টাকা যদি ছাড় দেয়, কত টাকার উপর 40 টাকা ছাড়? 170 টাকা। তাহলে পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট যদি আমি বলি বা ছাড়, সেটা হবে 40 টাকা। কতর পিছুতে? 170 টাকার পিছনে, তাহলে ইন্টু 100। এখানে 0 0 কেটে দাও, মানে পাচ্ছ 400/17। যদি ভাগ করি, 17 2 34, 6 0 17, 3 51, 9 দশমিক দিয়ে 0, তারপর থাকবে তোমার 90, 5 17 85, থাকছে 5, আর 3 17 এখানে প্রায় 33। তাহলে 23.53 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক অ্যান্সার। যদি 87 টাকা জেমস এবং রাধার মধ্যে 1:2 ভাগে ভাগ করে দেওয়া হয় তাহলে রাধা কত টাকা পেয়েছে? এটা তো সিম্পল একটা অঙ্ক, ঠিক আছে? যে রাধা এবং জেমসের মধ্যে, বা সরি, জেমস এবং রাধার মধ্যে 1:2 তে ভাগ করেছে, মোট টাকা হচ্ছে 87, তার রাধার আনুপাতিক ভাগার হচ্ছে 2/3 ইন্টু মোট টাকা, যেটা হচ্ছে 87। 3 29 87, 29 2 হচ্ছে 58 টাকা। তাহলে রাধার প্রাপ্ত অর্থ হচ্ছে 58 টাকা। অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে এবিসিডি একটি চক্রাকার চতুর্ভুজ হয়ে থাকে, যেটাকে আমরা সার্কুলার বলি, সার্কুলার না, সাইক্লিক, হ্যাঁ, সাইক্লিক চতুর্ভুজ বলে থাকি। তাহলে কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার সি প্লাস কস স্কোয়ার ডি এর মান কত হবে? সেক্ষেত্রে কি হয়, এই চক্রাকার চতুর্ভুজ যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলছি, তার একটা শর্ত আছে, যেটা হচ্ছে এদের অপোজিট কোণগুলি বা বিপরীত কোণগুলি সম্পূরক হয় পাশাপাশি, অপোজিট কোণ সম্পূরক। তাহলে কি হচ্ছে যে এখানে কস স্কোয়ার, এটাকে দেখো আমি এইভাবে লিখতে পারি, তো কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার বি যেমন আছে। এবার এইটাকে আগে নিয়ে চলে এলাম, তাহলে প্লাস কস স্কোয়ার ডি মাইনাস কস স্কোয়ার সি, এটা আমি লিখতে পারি। এবার এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাও দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই ফর্মুলাতে আমি ভেঙে দেবো। তাহলে পাচ্ছ কস এ প্লাস কস বি ইন্টু কস এ মাইনাস কস বি প্লাস এখান থেকে কি হচ্ছে কস ডি মাইনাস কস সি ইন্টু কস ডি প্লাস কস সি। তাহলে এবার এটা যেহেতু এইরকম, তাহলে এর মান কি হবে? এর মান হবে 0, কারণ এটা কি হয়? পরস্পর সম্পূরক হয়, যেটা আমি বললাম যে অপোজিট অ্যাঙ্গেল বা বিপরীত কোণ চক্রীয় চতুর্ভুজের বিপরীত বানান ভুল, বিপরীত কোণ সম্পূরক হয়, সেই তুলনায় বা সেই হিসাবে এটা হবে 0। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর।
নেক্সট বলছে ক্যালেন্ডার 2020 এর একেবারে সমান ক্যালেন্ডার বছর হবে কত? দেখো এর অনেক অড ডে মেথড তোমরা দেখিয়েছি বা করিয়েছি, আজকে আর একটা নতুন মেথড বলে দেবো। সেই হিসাবে আমার মনে হয় তোমাদের বেশি ইজি হবে এই জিনিসটাকে ক্যালকুলেট করা। যদি কোনো একটি সাল লিপ ইয়ার হয় তাহলে তার সমান সমান ক্যালেন্ডার আসবে বা ক্যালেন্ডার ইয়ার হবে, সেটা হবে 28 ইয়ার্স বাদ। ঠিক আছে, যদি সেটা লিপ ইয়ারের পরের বছর হয়, অর্থাৎ লিপ ইয়ার প্লাস 1 ইয়ার হয়, তাহলে তার সাথে যোগ করতে হবে তোমাদের কত? 6 বছর। যদি সেটা লিপ ইয়ার প্লাস 2 বছর হয়, তাহলে তার সাথে যোগ করতে হবে 11 বছর। ঠিক আছে, আবার যদি সেটা লিপ ইয়ারের তৃতীয় বছর হয় পরবর্তী, তাহলেও তার সাথে যোগ করতে হবে 11 বছর। ওকে, তো এই হচ্ছে ফর্মুলা, এটা তোমাকে মনে রাখতে হবে। এবার এখানে 2020 সেটা কি? সেটা একটা লিপ ইয়ার আমরা জানি, তাহলে এর সাথে আমি যদি 28 যোগ করে দিই তাহলে সেটা লিপ ইয়ার হয়ে যাবে, মানে একই সেম ক্যালেন্ডার হয়ে যাবে। এবার 28 যোগ করলে দেখো 2048 চলে এলো, 2048 চলে এলো, কিন্তু সেটা তো আমাদের লিস্টে নেই। যদি লিস্টে থাকতো সেটাই আনসার হতো। তাহলে কি করব? তাহলে এটা যেহেতু লিস্টে নেই, তাহলে এর সাথে আমি আবার 28 যোগ করে দেবো। যোগ করলে কত পাচ্ছে? 2076। তা সেটা দেখো এখানে লিস্টে রয়েছে, তা সেটা হবে আমাদের সঠিক উত্তর। কারণ এখানে চাইনি যে 2020 পরবর্তী কোন বছর 2020 সমান ক্যালেন্ডার বিশিষ্ট হবে, এখানে চেয়েছে নিম্নলিখিতের মধ্যে কোনটি 2020 সমান, তাই না? তাই সেক্ষেত্রে 2048 থাকলে 2048 আনসার হতো, কিন্তু যেহেতু নেই তাই তার সাথে আমি আবার 28 যোগ করবো, কারণ 2048 যেটা এসছে সেটাও একটা লিপ ইয়ারই আসবে, কারণ এখানে 28 যোগ করছি আমরা, 28টা 4 দ্বারা বিভাজ্য। তাহলে লিপ ইয়ার যেহেতু আসবে, তাহলে তার সাথে আমি আবার 28 যোগ করে দেবো, তাহলে তার পরবর্তী সেম ক্যালেন্ডার বিশিষ্ট ইয়ার আমি পেয়ে যাবো, যেটা হচ্ছে 2076, যেটা দেখো আমাদের অপশন বিয়েতে রয়েছে সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের 17/8/2018 ফার্স্ট শিফটে আসা এলপি এবং টেকনিশিয়ানের 2018 সালের অঙ্ক। আশা করছি তোমরা প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো। যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।